নিঝুম বন্ধ বাড়ি, কোনো সারা শব্দ নেই। আমার চারপাশে কেবল কাঠবিড়ালিরা দৌড়োদৌড়ি করছে। গাছের ছায়ায় বাড়িটা যেন ঢাকা পড়ে রয়েছে। গোটা বাড়িটার চারদিকেই পাথরের চওড়া মাথা ঢাকা বারান্দা আর পাথরের মোটা মোটা থাম। আমি বারান্দায় উঠে বন্ধ দরজা জানলাগুলোর দিকে দেখতে দেখতে উত্তর দিকে যাচ্ছিলাম। হঠাৎ আমার কানে এলো, ভিতরে যেন কেউ ফিসফিস করে কথা বলছে আর ঠিন ঠিন ঠুন ঠুন শব্দ হচ্ছে, মেয়েদের হাতের চুড়িতে যেরকম শব্দ হয়। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। ভিতরে কি লোক আছে? কিন্তু থেমে যেতে আর কোনো শব্দ পেলাম না। কিন্তু আবার আমি পা বাড়িয়েই সেই শব্দ শুনতে পেলাম, আর নাকে একটা মিষ্টি গন্ধ ভেসে এলো। তারপরে আমি একেবারে হতভম্ব। উত্তর দিকে কয়েক পা গিয়েই দেখলাম আর একটা জানলা খোলা। ভিতরে তাকিয়ে দেখলাম সেই মহিলা একটা খাটের কাছে দাঁড়িয়ে আছেন। তার জামা কাপড় এর মধ্যেই বদলে গেছে। তিনি আঙুল দিয়ে খাটের দিকে দেখালেন। আমি খাটের দিকে তাকিয়ে প্রথমে কিছুই দেখতে পেলাম না। তারপর যেন খাটে কোথা থেকে আলো এসে পড়ল। সে আলোয় দেখলাম একই মহিলা খাটের ওপর আলুথালু হয়ে শুয়ে আছেন। তার মুখ হাঁ করা, চোখ দুটো খোলা, আর গলায় পেঁচানো সেই সোনার শিকলটা। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমার এই গল্পের আসরে সবাইকে স্বাগত। আশা করি সকলে কুশলে আছেন, সুস্থ আছেন। ভৌতিক কাহিনী আজকে পঞ্চম পর্ব। আজ আমি আপনাদের শোনাচ্ছি প্রখ্যাত সাহিত্যিক সমরেশ বসুর লেখা গল্প সোনার শিকলি গলায় বাঁধা। গল্পটি সকলে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সহযোগিতা করবেন। আপনাদের সকলের ভালোবাসা আর সহযোগিতা আমার একান্ত কাম্য। আমার নতুন শ্রোতা বন্ধুদের কাছে আমার অনুরোধ থাকবে, গল্প শোনা হলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যে সকল শ্রোতা বন্ধু ইতিমধ্যেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমার সহযোগিতা করছেন, তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প সোনার শিকলি গলায় বাঁধা। ভৌতিক কাহিনী বা অলৌকিক কাহিনী, দুইয়ের মধ্যে কি তফাৎ আমি ঠিক জানি না। আবার একথাও সত্যি, ভূত ভৌতিক বিষয়ে নিজের কোনো বিশ্বাসও নেই, অলৌকিক ঘটনাতেও নেই। অথচ আমার জীবনে এমন কয়েকটি ঘটনা ঘটতে দেখেছি যেগুলো ভৌতিক বা অলৌকিক ছাড়া আর কিছুই বলা যায় না, অন্তত তার কোনো ব্যাখ্যা করা যায় না। অনেক কাল আগের একটা ঘটনা বলছি। আমার তখন 12 বছর বয়স। কলকাতা চোখে দেখিনি। এখন আমাদের পাশের বাংলাদেশ তখন ছিল পূর্ববঙ্গ, কিন্তু বাংলাদেশ বলতে একটা দেশকেই বোঝাতো। তখন দেশ ভাগাভাগি হয়নি। দেশ বিভাগের পরে পূর্ববঙ্গের প্রথমে নাম রাখা হয়েছিল পূর্ব পাকিস্তান, পরে তার নাম বদলে রাখা হলো বাংলাদেশ। তার রাজধানী ঢাকা। আমার জন্ম ঢাকায়, ছেলেবেলাটা কেটেছে ঢাকা শহরে। এখনকার সেই ঢাকা শহর আর দেশ বিভাগের আগে ঢাকা শহর একেবারেই আলাদা, একটা পুরনো আর একটা নতুন। আমার ছেলেবেলায় নতুন ঢাকা শহরের কথা কখনোই ভাবিনি, কারণ কোনোদিনও দেশটা ভেঙে দুটুকরো হয়ে যাবে এ কথা কেউ চিন্তাও করতে পারেনি। আমাদের বাড়ি ছিল শহরের 1 নম্বর ওয়ার্ডের একরামপুরে।
ছেলেবেলায় বাবা মার সঙ্গে প্রায় মাসিমার বাড়ি বেড়াতে যেতাম। একরামপুর থেকে শহরের আরেক প্রান্তে। মাসিমার বাড়ির দূরত্ব ছিল প্রায় 3 মাইল। জায়গাটার নাম আমি করব না, তার কারণ এতকাল বাদে হলেও যে বাড়িটার ঘটনার কথা বলছি তাদের পরিচয় আমি দিতে চাই না। তার মানে এই নয় ঘটনাটা আমার মাসির বাড়িতেই ঘটেছিল তাদের পাশের বাড়িতে। মেসোমশাই ছিলেন ব্যবসায়ী মানুষ। মাসিমা আমার মায়ের আপন বোন ছিলেন না, নিকট সম্পর্কের বোন ছিলেন। মাসিমার একমাত্র ছেলে, তিনি আমাদের থেকে বয়সে বড়। লেখাপড়া শিখে তিনিও মেসোমশায়ের ব্যবসার কাজই করতেন। বাড়িতে অধিকাংশ সময় মাসিমা আর তার এক ছোট বোন থাকতেন। কাজকর্মের জন্য 2-3 জন লোক ছিল। বাগান ঘেরা ছোট্ট বাড়িটা আমার খুব ভালো লাগতো। সাধারণত শনিবারে মাসিমার বাড়ি বেড়াতে যাওয়া হতো। ঘোড়ার গাড়ি চেপে যেতে বেশ মজা লাগতো। এক রাত্রি থেকে রবিবার রাত্রের খাওয়া দাওয়া সেরে বাবা মার সঙ্গে ফিরে আসতাম। এই যাওয়াটা ছিল 1 মাস 2 মাস অন্তর। মাসিমা মেসোমশাই মাঝে মাঝে আমাদের বাড়ি আসতেন। তাদের বাড়ির পশ্চিম দিকে পাশের বড় বাড়িটি ছিল এক মুসলমান ভদ্রলোকের। একতলা হলো বাড়িটি ছিল বিরাট। বাড়ির সামনে বাগান, পিছনেও বাগান। মাসিমাদের বাড়িটি ছিল ছোট কিন্তু দোতলা। দোতলায় উঠলেই পাশের বাড়িটির ভিতরের অংশ আর বাগান দেখা যেত। পিছনের বাগানে একটি বড় কুয়ো ছিল। তার উঁচু পাড় ছিল চওড়া আর সিমেন্ট বাঁধানো। একজন গরিব মুসলমানকে দেখতাম, সে বিকেলে কুয়ো থেকে জল তুলে বাগানের গাছের গোড়া ঝাড়ি করে ঢালছে। সামনে পিছনে 2টো বাগানেই অনেক ফুলের গাছ ছিল। তাছাড়া অন্যান্য বড় গাছ তো ছিলই, কিন্তু বাড়িতে যারা থাকতেন তাদের খুব কমই দেখেছি। বাড়ির যিনি মালিক ছিলেন তাকে কয়েকবার দেখেছি। পায়জামার ওপর কালিদার পাঞ্জাবি পরা, সুন্দর কালো জোড়া গোঁফ, মাথায় ঘন কোকড়ানো কালো চুল। তিনি দেখতেও বেশ সুপুরুষ ছিলেন। তার পোশাক থাকতো বেশ ঝকঝকে। বাড়ির বাগানে বা একতলায় পূবের বারান্দায় যখন দেখতাম, তার পায়ে মখমলের ওপর জরির কাজ করা চটি থাকত। 2-1 জন মহিলাকেও দেখেছি। আমার ছেলেবেলার চোখে তারাও ছিল বেশ সুন্দরী। দামি শাড়ি বা সালোয়ার কামিজ পরা অবস্থায় তাদের দেখেছি। তারা কখনো খালি পায়ে থাকতেন না। তাদের পায়েও জরির কাজ করা মখমলের চটিই দেখেছি, কিন্তু কোনো ছোট ছেলে মেয়ে কখনো দেখিনি। মাসিমার মুখে শুনেছি ওরা নাকি খুব ধনী মুসলমান পরিবার। মুর্শিদাবাদের নবাব পরিবারের সঙ্গে ওদের আত্মীয়তা ছিল। তারা ছাদে আমাকে দেখলেই হাসতেন, 2-একটা কথাও জিজ্ঞাসা করতেন। ওরা মোটামুটি জেনে গিয়েছিল আমার নাম কি, আমি কেন এ বাড়িতে আসি, কাদের কাছে আসি, কিন্তু কোনোদিনও তাদের বাড়িতে আমাকে ডাকতেন না। একবার প্রায় 3 মাস বাদে মাসিমার বাড়িতে গিয়ে দোতলায় উঠে দেখলাম পাশের বাড়ির দরজা জানলা সব বন্ধ। চাকর বাকর মালি কারোরই দেখা নেই, কোনো সারা শব্দ নেই। বাগান দেখে মনে হলো ফুল গাছগুলো শুকিয়ে গেছে, বেশ কিছুদিন জল পড়েনি। মাসিমাকে জিজ্ঞাসা করলাম, পাশের বাড়িতে কেউ নেই বুঝি? মাসিমা শুনেই চমকে উঠলেন। তারপরেই নিজেকে সামলে নিয়ে বললেন, না, ওরা দিল্লিতে বেড়াতে গেছেন, কবে ফিরবেন কোনো ঠিক নেই। বাড়িটা এখন বন্ধ পড়ে আছে। কেন জানি না, বাড়িটা সম্পর্কে আমার বরাবরই একটা কৌতূহল ছিল। বাড়িটা দেখতে একতলা দুর্গের মতো। ছাদ থেকেই দেখতাম বারান্দা বা ভিতরের মেঝে নানা রঙের পাথরের তৈরি।
ছাদের ওপর ছোট ছোট মিনারগুলো দেখলেই নবাব বাদশার বাড়ি বলেই মনে হতো। আমার খুব ইচ্ছে করত বাড়ির ভিতরে ঢুকে দেখে আসি। সেবার বাড়িটাকে ফাঁকা দেখে নিজের কৌতূহল আর দমন করতে পারলাম না। বন্ধ বাড়িটা আর বাগান ঘুরে দেখে আসবো ঠিক করলাম। রবিবার দুপুরে খাওয়া দাওয়া মিটে যাওয়ার পরে বাবা, মা, মাসিমা আর তার বোন সবাই যখন গল্প করছেন, আমি তখন মাসিমাদের পিছনের বাগানে গেলাম। পাশের বাড়ির পাঁচিলটা এদিকে খুব নিচু, বড়রা পাঁচিলের পাশে দাঁড়ালে বুক সমান। আমি পাঁচিল টপকে পাশের বাড়ির বাগানে নামলাম। পাছে মাসিমা দেখতে পান, সেই জন্য আমি বাড়িটার পশ্চিম দিকে ঘুরে চলে গেলাম। সেদিকে পাঁচিলটা বেশ উঁচু, কিছুই দেখা যায় না, যেন জেলখানার পাঁচিল। নিঝুম বন্ধ বাড়ি, কোনো সারা শব্দ নেই। আমার চারপাশে কেবল কাঠবিড়ালিরা দৌড়োদৌড়ি করছে। গাছের ছায়ায় বাড়িটা যেন ঢাকা পড়ে রয়েছে। গোটা বাড়িটার চারদিকেই পাথরের চওড়া মাথা ঢাকা বারান্দা আর পাথরের মোটা মোটা থাম। আমি বারান্দায় উঠে বন্ধ দরজা জানলাগুলোর দিকে দেখতে দেখতে উত্তর দিকে যাচ্ছিলাম। হঠাৎ আমার কানে এলো, ভিতরে যেন কেউ ফিসফিস করে কথা বলছে আর ঠিন ঠিন ঠুন ঠুন শব্দ হচ্ছে, মেয়েদের হাতের চুড়িতে যেরকম শব্দ হয়। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। ভিতরে কি লোক আছে? কিন্তু থেমে যেতে আর কোনো শব্দ পেলাম না। নিশ্চয়ই ভুল শুনেছি। কাঠবেড়ালিগুলো গাছে গাছে নিচে শুকনো পাতায় ছুটে ছুটে বেড়াচ্ছে, সেই জন্যই বোধহয় শব্দগুলো পাচ্ছিলাম। কিন্তু আবার আমি পা বাড়িয়েই সেই শব্দ শুনতে পেলাম, আর নাকে একটা মিষ্টি গন্ধ ভেসে এলো। তারপরে আমি একেবারে হতভম্ব। দেখলাম একটা জানলা খোলা। খোলা জানলা দিয়ে ভিতরের দিকে তাকিয়ে দেখি বড় একটা আয়নার সামনে দাঁড়িয়ে এক মহিলা সাজগোজ করছেন। আমার খুব লজ্জা আর ভয় হলো। দেখতে পেলে কি ভাববেন, নিশ্চয়ই মাসিমাকে বলে দেবেন, আর আমি বকুনি খেয়ে মরব। তাড়াতাড়ি চলে যাবার জন্য পা বাড়াতেই তিনি আমার দিকে তাকিয়ে হাসলেন। তাকে আমি এর আগেও দেখেছি। ঘরের মধ্যে আবছায়ায় তাকে যেন আরো সুন্দর দেখাচ্ছিল। বয়স তার মাসিমার ছোট বোনের মতোই হবে। তিনি আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে সোনার একটা বড় চেন কোমরে বাঁধছিলেন। আমি ভাবছিলাম এখনই হয়তো আমাকে বকে ধমকে উঠবেন। আমি তাড়াতাড়ি চলে যাবার জন্য পা বাড়াতেই তিনি হাত তুলে আমাকে থামতে ইশারা করলেন। আমি থেমে গেলাম। ভাবলাম হয়তো কিছু বলবেন। তাছাড়া তার মুখে রাগ ছিল না, তিনি হাসছিলেন। তিনি আমাকে হাতছানি দিয়ে ভিতরে ডাকলেন, কিন্তু কি করে যাব? দরজাগুলো তো সব বন্ধ। আমি কিছু জিজ্ঞাসা করবার আগেই তিনি যেন আমার মনের কথা বুঝতে পারলেন। তারপর হাত তুলে আঙুল দিয়ে উত্তর দিকে ইশারা করলেন। আমি ভাবলাম ওদিকে বোধহয় কোনো দরজা খোলা আছে। আমি উত্তর দিকেই যাচ্ছিলাম আর ভাবছিলাম মাসিমা কি জানেন না এই বাড়িতে উনি আছেন? অথচ আমাকে বললেন সবাই দিল্লি চলে গেছে। উত্তর দিকে কয়েক পা গিয়েই দেখলাম আর একটা জানলা খোলা। ভিতরে তাকিয়ে দেখলাম সেই মহিলা একটা খাটের কাছে দাঁড়িয়ে আছেন। তার জামা কাপড় এর মধ্যেই বদলে গেছে। তিনি আঙুল দিয়ে খাটের দিকে দেখালেন। আমি খাটের দিকে তাকিয়ে প্রথমে কিছুই দেখতে পেলাম না। তারপর যেন খাটে কোথা থেকে আলো এসে পড়ল। সে আলোয় দেখলাম একই মহিলা খাটের ওপর আলুথালু হয়ে শুয়ে আছেন। তার মুখ হাঁ করা, চোখ দুটো খোলা, আর গলায় পেঁচানো সেই সোনার শিকলটা।
দেখেই বুঝলাম উনি মরে গেছেন। ওর ঠোঁটের কষে রক্ত বইছে। খাটের পাশে তাকিয়ে দেখি জীবিত মহিলা আর নেই। আমার সারা গায়ে কেমন কাটা দিয়ে উঠল। আমি এক ছুটে বারান্দা থেকে নেমে বাগানে গেলাম। পাঁচিল টপকে একেবারে মাসিমার বাড়ির বাগানে। মাসিমাও তখন আমাকে খুঁজতে খুঁজতে বাগানে এসেছিলেন। ছুটতে গিয়ে মাসিমাকে জড়িয়ে ধরলাম। আমি তখন দরদর করে ঘামছি আর ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। মাসিমা আমাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে রে? আমি তাকে সব বললাম। মাসিমা আমাকে নিয়ে তাড়াতাড়ি বাড়ির ভেতরে গেলেন। জল নিয়ে আমার চোখে মুখে ঘাড়ে গলায় ভালো করে ধুয়ে দিলেন। তারপর বেশ গম্ভীর স্বরে বললেন, যা দেখেছিস সবই বাজে। ও বাড়িতে কেউ নেই, আর ওভাবে কারোর বাড়ি যাওয়াটা খুব অন্যায় হয়েছে। পরে দেখেছিলাম বাবা, মা, মাসিমা আর মাসিমার বোন চুপি চুপি কি সমস্ত আলোচনা করছিলেন আর পাশের বাড়ির দিকে বারবার তাকাচ্ছিলেন। মা আমাকে মাসিমার ঠাকুর ঘরে নিয়ে গিয়ে ঠাকুরের পায়ের চন্দন আমার গায়ে, বুকে সমস্ত জায়গায় মাখিয়ে দিলেন। পরে শুনেছিলাম পাশের বাড়ি সে মুসলমান মহিলা কোমরে পড়ার সোনার শিকলি গলায় জড়িয়ে আত্মহত্যা করেছিলেন। কিন্তু আমি কি করে ওই রকম একটা ঘটনা দেখেছিলাম তার কোনো ব্যাখ্যা আজও পাইনি। গল্পটি এখানেই শেষ হলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আসবো আমি এইরকমই আর একটি গল্প নিয়ে। ধন্যবাদ।